নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আজকের মতামত। আজকের শীর্ষক, দিল্লি কা লাড্ডু কার হাতে, কেজরিওয়াল না বিজেপি। চার মাস আগেও কিন্তু ছবিটা ছিল বেশ অস্পষ্ট। কেজরিওয়াল জেলে, তার বিরাট খরচায় বানানো মুখ্যমন্ত্রীর বাংলো নিয়ে নানান কথা, শীষমহল ইত্যাদি আপনারা শুনেছেন। মন্ত্রিসভার বেশ কয়েকজন জেলেই আছেন। মনে হচ্ছিল বিজেপি সম্ভবত এবার একটা কেক ওয়াক পেয়ে যাবে, অনায়াসে জিতে যাবে। কিন্তু ছবিটা না বদলাতে থাকলো ক্রমশ। কেজরিওয়াল থেকে মনীষ সিসোদিয়া প্রত্যেকেই বেরিয়ে এলেন। বেরিয়ে এসে নিজে মুখ্যমন্ত্রী হয়ে আবার গদিতে বসবেন, এরকম ভুলটাও করলেন না কেজরিওয়াল। আতিশি কিন্তু কাজ চালাচ্ছেন। সবাই জানে যে বকলমে মুখ্যমন্ত্রী সেই কেজরিওয়াল, জেল থেকেই তো উনিই চালাচ্ছিলেন। কিন্তু তবুও মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে না ধরার মেসেজটা মানুষের কাছে চলে গেছে, লাউড অ্যান্ড ক্লিয়ার। ঠিক ওইখান থেকেই লড়াইটা ঘুরতে শুরু করে দিল। গলায় মালা পরে কেজরিওয়াল জেল থেকে বের হলেন, বিশাল র্যালি হলো, মিছিলের সামনে হাত নাড়ছেন কেজরিওয়াল। আম জনতার কাছে একেবারে পরিষ্কার মেসেজ, ক্লিয়ার মেসেজ। মিছিমিছি চুরির দোষে কেজরিওয়ালকে জেলে পোড়া হয়েছিল। হ্যাঁ, এখনো আমাদের দেশে এই ইডি সিবিআই মামলায় জেলে গিয়ে বাইরে আসার মানে অন্তত সাধারণ মানুষের কাছে উনি চোর নন, উনি অপরাধী নন, অন্তত ওনার বিরুদ্ধে সেরকম কোনো প্রমাণ এনে হাজির করতে পারেনি সরকার, ওনাকে মিছিমিছি হ্যারাস করা হচ্ছিল। হ্যাঁ, এই কথাগুলোই ভাবেন আম জনতা প্রত্যেকের ক্ষেত্রে। বিরোধী দলের যাদের যাদেরকে জেলে পাঠানো হয়েছে এবং যারা যারা জেল থেকে ফিরে এসেছেন, তাদের ইমেজ যদি একবার তার যদি একটা সমীক্ষা হয়, তাহলে দেখা যাবে তাদের 99% হচ্ছে গিয়ে মানুষের কাছে মনে হয়েছে না না, ওনাকে ফালতু ফালতু হ্যারাস করা হচ্ছিল। সেটা বীরভূমের কেষ্ট মোড়ল হতে পারে, সেটা দিল্লির কেজরিওয়াল হতে পারে। আপনি আইনের ভাষায় যা খুশি তাই ভাবতে পারেন। জামিন তো এখনো তো তদন্ত চলছে, এখনো তো বিচার চলছে, আপনি ভাবতেই পারেন। কিন্তু আমাদের দেশে দুর্নীতির অভিযোগ ক্রমশ তার ধার ভার হারাচ্ছে এই কারণেই। বিজেপি সরকার, মোদী শাহ সরকারের আমলে ইডি আর সিবিআই এর মামলার পর মামলাতে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। 1, 2, 3, 4 বছর পরে তাদের অপরাধের যথেষ্ট প্রমাণ না থাকায় হয় তাদের ছেড়ে দিতে হয়েছে, না হলে তারা জামিন পেয়েছে, আর না হলে তারা ওই ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে গেছেন। তারা বিজেপিতে জয়েন করেছেন, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে সব মামলা কিভাবে যেন উবে গেছে। আমরা শরদ পাওয়ারের ভাইপোকে দেখেছি, অজিত পাওয়ার। আগের দিন প্রধানমন্ত্রী যে বলছেন 70,000 কোটি টাকার দুর্নীতি, তা পরের দিন সকালবেলা এসে যোগ দিচ্ছে বিজেপিতে এবং ক্লিয়ার। ফলে মানুষ এই ইডি সিবিআই এর গ্রেপ্তারি ইত্যাদিকে আমল দিতে আর চায় না। কিন্তু মন্ত্রিসভার মাথা মুখ্যমন্ত্রীকে যদি জেলে পোড়া হয়, তাহলে তার তো একটা প্রভাব পড়বে। এক্ষেত্রে কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া জামিন পেয়ে যাবার কারণেই মানুষের কাছে এক অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন গোছের একটা মেসেজ চলে গেছে। 2 নম্বর ব্যাপার হলো কংগ্রেসের সঙ্গে জোট না থাকা। এমনিতেই বিজেপির নির্বাচনী সাফল্যের সিংহভাগ কিন্তু ওই কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস তাদের কাছে বহুদিন ধরে একটা সফট টার্গেট, পারলেই ধুয়ে দিচ্ছে একেবারে। মানে যেখানে কংগ্রেস মুখোমুখি লড়ছে বিজেপির কাছে, সেখানে কংগ্রেসের অবস্থা খুব খারাপ, স্ট্রাইক রেট এত খারাপ ভাবাই যায় না। কংগ্রেস জোটে থাকলে ওই বংশানুক্রমিক শাসন, এমার্জেন্সির ইতিহাস সব বার হতো ঝোলা থেকে, আর তার দায়ভাগ গিয়ে পড়তো আম আদমি পার্টির ওপরেও, কেজরিওয়ালের ওপরেও। এখন সেই দায় নেই। আর দিল্লির আর এক ইতিহাস হলো ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে শিখদের গণহত্যা, যার দায় নেবার পরে বারবার দুঃখ প্রকাশ করার পরেও কংগ্রেসকে কাঠগড়ায় তোলা হয়, প্রত্যেকবার তোলা হয়, এবং কংগ্রেস কিছুটা হলেও ব্যাকফুটে থাকে। কাজেই ওই কংগ্রেসের সঙ্গে জোট। আর একটা কথা মাথায় রাখুন, দিল্লিতে কিন্তু শিখ ভোট একটা বিরাট ভোট, গুরুদ্বারা একটা বিরাট ব্যাপার।
তো কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায়, বা বলা ভালো ইন্ডিয়া জোট, কোট আনকোট ইন্ডিয়া জোট না হওয়াতে কিন্তু কেজরিওয়াল অ্যাডভান্টেজ। অন্তত শিখ গণহত্যা, জরুরি অবস্থা বা ওই বংশানুক্রমিক শাসনের দায়ভার তাকে নিতে হচ্ছে না। 3 নম্বর যা কেজরিওয়ালের পক্ষে কাজ করছো তা হলো মহিলাদের ভোট। বাসের টিকিট ফ্রি থেকে এবারে ওই মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার ঘোষণা কেজরিওয়ালকে অনেকটা এগিয়ে রাখবে। বিজেপিও ঘোষণা করেছে, কিন্তু একটা সিটিং মুখ্যমন্ত্রী, বসে আছেন মুখ্যমন্ত্রী বা বসে আছে সরকার, ক্ষমতায় সরকার যখন বলছে আমরা এলেই এই টাকাটা দেবো, আবার রিইলেক্টেড হলে এই টাকাটা দেবো, সেখানে তাদের একটা জোর দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখলাম মহারাষ্ট্রতে, ওখানে তো কংগ্রেসও বলেছিল আমরা দেব, কিন্তু মহারাষ্ট্রে সরকার ছিল বিজেপি জোটের, সিন্ধের সরকার ছিল। মহারাষ্ট্রের মানুষ কিন্তু বিশ্বাস করলেন যে না এরা দেবে। একই ঘটনা ঘটলো ঝাড়খণ্ডের মানুষ বিশ্বাস করলো সরকারে আছে হেমন্ত সোরেন যখন বলছে দেবেন তখন তিনি দেবেন। আমাদের এখানে আপনারা জানেন। তা আমরা দিল্লি বলতে দিল্লির মধ্যবিত্ত আর উচ্চবিত্তদের কথাই ভাবি, ওই কনট প্লেসের আশেপাশে কিংবা সিআর পার্কের কথা ভাবি। কিন্তু দিল্লি ভোটারদের 70% কলোনির ভোটার, ঝুগ্গি ঝোপড়ির ভোটার, গরিব নিম্নবিত্ত মানুষ। তারা আদতে ঠিক করে কারা ক্ষমতায় আসবে, কি করে তারা ক্ষমতায় আসবে, গদিতে কারা বসবে। তারাই নির্ণায়ক শক্তি। আর সেই একেবারে গরিব মানুষেরা গত 10 বছরে বিদ্যুৎ সাবসিডি থেকে শুরু করে, মহল্লা ক্লিনিক থেকে শুরু করে, স্কুল থেকে ফ্রি বাসের টিকিট ইত্যাদির জন্যই কেজরিওয়ালকে ভোট দিয়েছে। এবারেও তার ব্যত্যয় হবে বলে মনে তো হয় না। কেজরিওয়াল কংগ্রেসের ভোট পায়নি, এবারেও পাবে না। কিন্তু তার হয়ে প্রচারে গেছেন অখিলেশ যাদব, মহুয়া মিত্র, সাকেত গোখলে বা তৃণমূল বা সমাজবাদী দল। মানে বিজেপি বিরোধী ভোট কেজরিওয়ালের দিকে যাবে এমন একটা আবহ তৈরি হয়েছে। এমনিতে কেজরিওয়াল এক সফট হিন্দুত্বের লাইন নিয়েই চলেন। বয়স্ক মানুষজনকে ফ্রিতে তীর্থযাত্রা করানো, মানে ওই 4 ধাম ঘোরানো, অযোধ্যাও আছে তার মধ্যে, হনুমান মন্দিরে গিয়ে পুজো করা, আরএসএস নেতৃত্বকে চিঠি লিখে বিজেপির দুর্নীতির কথা বলা ইত্যাদি কেজরিওয়ালের গেম প্ল্যান। তা মেনেই হয়। কিন্তু দিল্লির বিরাট সংখ্যালঘু মানুষ, তাদের কাছে খুব বেশি অপশন আছে কি? 2-3টে আসন বাদ দিলে তারা জানেন যে বিজেপিকে ওই আসনগুলোতে হারাতে পারে এই আপ। কংগ্রেসের সেই ক্ষমতা নেই, কাজেই তারা তাদের স্ট্র্যাটেজিক ভোট ওই আপকেই দেবেন। হ্যাঁ, এবারে কংগ্রেস সম্ভবত গোটা 2 সংখ্যালঘু অধ্যুষিত আসন পেতে পারে। সংখ্যালঘু ভোট মানুষদের একটা সমর্থন তাদের দিকে আছেও, কিন্তু ভোট তারা দেবেন সেই দলকেই যারা বিজেপিকে হারাতে পারে। সংখ্যালঘু ভোট ওই আসনগুলোতে বাদ দিলে আপের দিকেই যাবে। এবারে আসুন ভারতবর্ষের নির্বাচনী রাজনীতি সেই বিরাট ফর্মুলার দিকে চোখ রাখা যাক, যাকে টিনা ফ্যাক্টর বলে, TINA। there is no alternative, টিনা ফ্যাক্টর। সারা দেশে সর্বত্র এই টিনা ফ্যাক্টর কাজ করে, এখনো পর্যন্ত কাজ করছে। খুব কয়েকটা ব্যতিক্রম বাদ দিলে এটাই দেশের নির্বাচনী পাটিগণিতের প্রথম কার্যকরী ফর্মুলা। ধরুন এই বাংলা, তৃণমূলে গিয়ে কেন? তার প্রথম কারণ হলো মমতা ব্যানার্জির বিপরীতে কে? মোহাম্মদ সেলিম, শুভঙ্কর সরকার, শুভেন্দু অধিকারী। একজনও মাইল খানেকের মধ্যেও নেই। কাজেই তৃণমূল ওই মাইল খানেক এগিয়ে থেকেই নির্বাচনে নামে। সারা দেশের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী, কে ওনার পরিবর্তে বিকল্প মুখটি কে? রাহুল গান্ধী হলে ভালো হতো, কিন্তু বাস্তব বলে দেয় যে উনি ধারে কাছেও নেই। 24x7 রাজনীতি আর নির্বাচনের মধ্যে বিচরণ করা নরেন্দ্র মোদীর সামনে রাহুল গান্ধী এখন একটা শিশু, কোনো বিকল্পই নয়। 15 বছর RSS প্রচারক, 15 বছর বিজেপির সাংগঠনিক দায়িত্বে থাকা, 15 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী, আর 10 বছর দেশের মুখ্যমন্ত্রী ক্রেডেন্সিয়ালের কাছে স্রেফ রাজীবের বেটা। এটা কোনো যোগ্যতা হলো? ঠিক সেরকম কেজরিওয়ালের বিপরীতে কে? বিজেপির কাছেও কোনো মুখ নেই। যাদের কথা উঠছে তাদের নিয়ে দিল্লির মানুষ কেজরিওয়ালের ধারে কাছেও রাখবে না। রমেশ বিধুরির মতো এক বাচালকে কেজরিওয়ালের জায়গাতে কেউই দেখতে চাইবে না। এটাই দিল্লিতে আপের অ্যাডভান্টেজ। আপের একটা শক্তপোক্ত মুখ আছে, বিজেপির নেই, কংগ্রেসের ছেড়েই দিন। দিল্লির নির্বাচনী পাটিগণিতে আর এক মজার অঙ্ক হলো 2 দলের কমিটেড ভোটার পার্সেন্টেজ। আপ এবং বিজেপির কমিটেড ভোটার কিন্তু কম বেশি এক। ওদিকে এক বিরাট ভোটার সংখ্যা আছে যারা লোকসভার ভোটে
বিজেপির দিকে যান, বিধানসভা ভোটে আপের দিকে আসেন। একই ভোটার যারা লোকসভায় বিজেপিকে 15, 20, 22% ভোটে এগিয়ে রাখেন, বিজেপিকে তারাই আবার বিধানসভায় আপকে ওই 15 বা তার বেশি ভোটে এগিয়ে রাখেন। লোকসভায় যে লোকগুলো, যে ভ্যাসিলেটিং, যারা দুলছে, সেই ভোটারটা যারা লোকসভা ভোটে বিজেপির দিকে যাচ্ছে, তারাই কিন্তু বিধানসভায় ভোটে আবার চলে আসছে আপের দিকে। মানে সোজা কথা, দেশের ফরেন পলিসি, অর্থনৈতিক সিদ্ধান্ত, দেশ চালানো, বিশ্বগুরু ইত্যাদি ইত্যাদি ব্যাপারে বিজেপির হাতেই। আর দিল্লির ঝুঁকি ঝোপড়ি, মহল্লা ক্লিনিক, স্কুল, বাস, এগুলো দেখুক আপ। ময়লা পরিষ্কার থেকে রাস্তার আলো থেকে জল, আপ দেখুক। মানুষ এটাই চায় বলেই লোকসভাতে সব আসনে বিজেপি এগিয়ে থাকে, বিধানসভায় আপের জয় জয়কার। তো এবার কি হবে? খুব সাধারণ হিসেব বলে 15% ভোটে এগিয়ে থাকা দলকে হারানো প্রায় অসম্ভব। একেবারে অসম্ভব নয়, এরম বলছি না, কিন্তু প্রায় অসম্ভব। মিরাকেল সবসময়ই হয়। তবে এটাও ঠিক যে মাস চারেক আগে সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল, যা আর নেই। বরং কেজরিওয়াল বা আপ নিজেদেরকে গুছিয়ে নিতে পেরেছে। কিন্তু সেই একেবারে 65, 68, 62 না, ওরকম হবে না, সেটা আর সম্ভব নয়। কেজরিওয়াল অ্যান্ড কোম্পানি 70-এর মধ্যে 45টার মতন আসন পাওয়ার মতো জায়গাতে আছে। ভোট পার্সেন্টেজ তাদের আগের বারে যা ছিল তার থেকে 2-1%, 3% কমবে, কিন্তু তার বেশি খুব একটা কমবে না। তাদের ইন্টারনাল সার্ভেও সেই কথাই বলছে। বিজেপির ওই 20টা খানকুড়ি আসনের মতন এধার ওধার তাদের থাকবে, 15, 18, 20, তার বেশি না। কংগ্রেস গোটা 2 আসন পাবে, আর গোটা 3 একেবারে এদিক ওদিক, যে কোনো দিকে যেতে পারে। কয়েকটা আসনে একেবারে যা খুশি রেজাল্ট হতে পারে। মানে রাত পোহালেই ভোট, সেই ভোটে আবার ক্ষমতায় ফিরতে চলেছেন কেজরিওয়াল। সাধারণ হিসেব তাই বলছে, আগামী দিল্লির লাড্ডু কেজরিওয়ালের হাতে। যাবে কি না যাবে হিসেব কষুন, হিসেব করতেই হবে প্রত্যেককে। 5 তারিখে ভোট, আজকে 3 তারিখ, 4 তারিখ মধ্যিখানে কি হবে দিল্লির ভোটে আপনারাও ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এখানে শেষ করছি। নমস্কার।